রুমিন ফারহানা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মানে পটভূমিতে একটি বহুল আলোচিত এবং সমালোচিত নাম। উনি ইদানিংকার রাজনৈতিক আলোচনায় বেশ প্রবলভাবেই তার উপস্থিতি জানান দিচ্ছেন। আগের প্রসঙ্গগুলো টানছি না। উনি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে, যেটা আপনার আশুগঞ্জ এবং সরাইল দুটো উপজেলাকে নিয়ে যে আসনটি, সেখান থেকে নির্বাচন করার ইচ্ছা বহু আগের থেকেই প্রকাশ করছেন এবং এক ধরনের ক্যাম্পেইনও উনি চালিয়ে আসছেন। বেশ ভালোভাবে উনি নিয়মিত তার এলাকায় যাচ্ছিলেন এবং এখনো যাচ্ছেন। উনি চাচ্ছিলেন যে তার দল, যেই দলের উনি বেশ ভালো পজিশনে ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক উনি দেখাশোনা করতেন, তো উনি সেই নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো দল তাকে নমিনেশন দেয়নি। তারা জমিয়তুল উলামায়ে ইসলাম নামক একটি রাজনৈতিক দলের একজনকে আসন ভাবে, তাদের 4 জনকে দিয়েছে, তাদের একজনকে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দেওয়া হয়েছে। রুমিন ফারহানা এটাতে মনক্ষুণ্ণ হয়েছেন এবং উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন এরকম ঘোষণা দিয়েছেন এবং দাঁড়াচ্ছেন। উনি অবশ্য আগেই বলেছিলেন উনি নির্বাচন করবেনই যে কোনো অবস্থাতেই। তো এটা তার অধিকার আছে স্বতন্ত্র নির্বাচন করার, কিন্তু দলের থেকে তো আর স্বতন্ত্র নির্বাচন করতে পারেন না। উনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন না। এটা তো এক ধরনের বিদ্রোহ ঘোষণার শামিল। দল তাকে প্রাথমিক সদস্যপদ থেকে যতগুলো পদে উনি ছিলেন সবগুলো থেকে তাকে বরখাস্ত করেছে। এটাও দলের পক্ষ থেকে স্বাভাবিক একটি প্রতিক্রিয়া, যেহেতু দলীয় হাইকমান্ড অনেক বিষয় বিবেচনা করেই কাউকে নির্বাচনে প্রার্থী করে থাকেন, স্ট্র্যাটেজিক কারণে, এবং পলিটিক্যাল অনেক বিবেচনা থাকে কাকে তারা মনোনয়ন দেবেন। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো যে এখানে নুরমিন ফারহানা কিন্তু বিএনপির একমাত্র জোরালো ক্যান্ডিডেট ছিলেন না। বেশ কয়েকজন প্রার্থী, বেশ কয়েকজন বিএনপি নেতা এখান থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো ওনারা এত বেশি কথাবার্তা বলেন নাই, কিন্তু রুমিন ফারহানা বলেছেন, তো ওনাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরে উনি তার অন্য একটি প্রতীক উনি দাঁড়াবেন আর কি। তো দাঁড়ানোতে তো কোনো বাধা নেই, কিন্তু উনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উনি একটি বিষয়ে অনেক বিষয়গুলোর ভিতরে একটি বিষয়কে তুলে এনেছেন, যেটা বেশ কি বলবো, যেটা অনেক আলোচনার জন্ম দিয়েছে। উনি বলেছেন, ওনার বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে বা তার যে সারাংশ যদি আমরা দিতে চাই, তো উনি বলছেন যে খালেদা জিয়া উনি তার হাসপাতালে যাবার আগে, এই যে লাস্ট অসুস্থতার সময় যে 23শে নভেম্বর উনি হাসপাতালে গেলেন, তার আগে, তার 2-1 দিন আগেই নাকি, আমি নাকি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছি, রুমিন ফারহানাকে বলেছেন যে তোমাকে মনোনয়ন দিল না কেন। উনি বোঝাতে চাচ্ছেন যে খালেদা জিয়া যদি সম্পূর্ণভাবে সক্রিয় থাকতেন তাহলে রুমিন ফারহানা অবশ্যই বিএনপির থেকে মনোনয়ন পেয়ে যেতেন। কিন্তু ইঙ্গিতটা এরকম যে নতুন নেতৃত্ব শব্দটা উনি ব্যবহার করেছেন, যে তারেক রহমান খালেদা জিয়ার মতামতকে একরকম উপেক্ষা করেই, কথার এরকমই দাঁড়ায় যে জমিয়তুল উলামায়ে ইসলাম থেকে একজনকে অন্য মার্কা দিয়ে মনোনয়ন দিয়েছেন এবং বিএনপির সকল নেতাকর্মীকে উনি এক প্রকার নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ওই প্রার্থীকে তাদের সম্পূর্ণ সমর্থন সহযোগিতা দান করার জন্য। উনি আগেই এরকম কি বলেছিলেন যে দল যেখানে দেবেন সেখানে প্রার্থীরা সমর্থকরা পছন্দ হোক নাও হতে পারে, এটা তো পছন্দ নাও হতে পারে, কিন্তু তাদেরকে দলীয় শৃঙ্খলার স্বার্থে
এবং দলের বৃহত্তর স্বার্থে তাদেরকে দল যাকে মনোনয়ন দেবেন বা দল যদি অন্য কারো দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন সেটা তাদের করতে হবে। রুমিন ফারহানা একা নন, আরো বেশ কয়েকজনকে এরকম বহিষ্কার করা হয়েছে। তারা এক বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন বা দাঁড়িয়ে গেছেন। এখানে তো বলার অপেক্ষা রাখে না যে রুমিন ফারহানা বেশ জনপ্রিয় একজন ক্যান্ডিডেট। আমরা ওখান থেকে যা খবরাখবর পাচ্ছি তাতে রুমিন ফারহানার বেশ তার গ্রহণযোগ্যতা আছে অনেক পার্টির ভেতরে, পার্টির ভেতরে এবং আম জনসাধারণের ভেতরেও ওনার একটা সমর্থন রয়েছে। উনি একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান। ওনার বাবা অলিহাদ দেশের নানা সংগ্রামে একটি স্মরণীয় নাম। তো রুমিন ফারহানাও দাবি করেন বা এটা আমরা দেখেছিও যে উনি বেশ দলের পক্ষে টক শোগুলোতে, টেলিভিশন টক শোগুলোতে এবং জাতীয় সংসদে উনি প্রার্থী মানে কি বলবো জাতীয় সংসদ সদস্য হিসেবেও উনি বেশ জোরালো বক্তব্য রাখতেন বিএনপির পক্ষে। তো এখানে বলে রাখা ভালো যে উনি কিন্তু তখন ওই নির্বাচিত মানে ওই সরাসরি নির্বাচিত হয়ে আসেন নাই। উনি রিজার্ভড, মহিলাদের আপনারা জানেন যে রিজার্ভড সিট থাকে, সংরক্ষিত আসন থাকে, সেখান থেকে উনি নির্বাচিত হয়েছিলেন এবং উনি দলের পক্ষে বেশ জোরালো বক্তব্য পেশ করেছেন। কিন্তু এই বক্তব্যের জন্য দল বা তারেক রহমান বা দলীয় হাইকমান্ড বাধ্য নয় তাকে মনোনয়ন দেওয়ার জন্য। তারেক রহমান বলেছেন আগেও যে অনেককে হয়তো দলীয় মনোনয়ন দেওয়া যাবে না বিভিন্ন আসনের জন্য, কিন্তু তাদেরকে অন্যভাবে মূল্যায়িত করা হবে। তো উনি অন্যভাবে মূল্যায়িত, তা রুমিন ফারহানার কথা বলছে, উনি অন্যভাবে মূল্যায়িত হতে চান না। উনি সরাসরি নির্বাচন করে জিতে আসতে চান, জিতে আসতেও পারেন উনি। কিন্তু এভাবে তার বলাটা যে খালেদা জিয়া তাকে পছন্দ করতেন এবং খালেদা জিয়া বেশ বিস্মিত হয়েছিলেন যে ওনাকে নমোনয়ন কেন দিচ্ছে না, এই জন্য। কারণ পরপর বিএনপি 3টি ধাপে তাদের বিভিন্ন আসনগুলো বন্টন করেছিল, আসন বন্টনের ঘোষণা দিয়েছিলেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এটা কেন হবে? তো উনি তারেক রহমান যখন ডিসিশন নিলেন তাকে না দেওয়ার জন্য, এখানে তার এক ধরনের ক্ষোভ। উনি বলেছেন যে আমি তার দলের প্রতি কোনো উনি বিক্ষুব্ধ নন, কিন্তু তার কথা তো অন্যরকম বলছে, তার কথাবার্তায় তো এটা বলা হচ্ছে। উনি এর আগেও একটা ঘটনায় যে নির্বাচন কমিশনের আসন বন্টন নিয়ে একটি আলোচনায় উনি বলেছিলেন যে বিএনপি জন্য এত কিছু করলাম, বিএনপির লোক ধাক্কা দেয়, পরবর্তীতে আমাকে ধাক্কা দেয়, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। তো মানে আমি গুন্ডা নিয়ে আসতে পারতাম, এই করতে পারতাম, সেই করতে পারতাম। তো পরবর্তীতে উনি অবশ্য ঘুরিয়ে এটা এনসিপির এক নেতার বা এনসিপির একজনের দিকে ঘুরিয়ে দেন তার বক্তব্য, যে বলেন যে আমি মনে করেছিলাম বিএনপি আমাকে ধাক্কা দিয়েছে, বিএনপির লোকজন, কিন্তু আসলে হয়নি। তো এটা কাঙ্ক্ষিত নয়। উনি নির্বাচনে যদি জিতেও আসেন, উনি বিএনপিতে ফিরে যাবার তার পথ বন্ধ করে দিচ্ছেন বিএনপির, এবং উনি এখানে না হলেও মূল্যায়িত তো হতেন। এটা তো তারেক রহমান একটা আশ্বাস দিয়েছেন, হয়তো রিজার্ভ সিটে উনি আসতে পারতেন, কিন্তু উনি সেটা মানলেন না, উনি ঝুঁকিটা নিয়েই নিলেন। এখানে মানুষ কিন্তু জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থীর জন্য যতটা না ভোট দেবে, তার যতটা ভোট আছে তার থেকে অনেক বেশি হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট, বিএনপি নমিনেটেড ক্যান্ডিডেট, তাকে ভোট দেবে। এবং বিএনপি যদি তাদের দলীয় শৃঙ্খলাটা ঠিক রাখে, এবং আমি যেমনটি বললাম যে ওনার জনপ্রিয়তা আছে, কিন্তু ওদিকে আরো বিএনপির লোক আছেন, বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, ওখানে উনি একজন ছিলেন না যে মনোনয়ন প্রত্যাশী, আরো অন্যান্যরা আছেন। ওনাদের কাছেও আমি শুনেছি যে ওনারা নানা কারণে
রুমিন ফারহানার ব্যাপারে তাদের রিজার্ভেশন ছিল। তো ওনারা নিশ্চয়ই করেছে, কিছু বলা যাচ্ছে না, কিন্তু ওনারা দলীয় যদি শৃঙ্খলা তারেক রহমানের নির্দেশ মেনে নেন, তাহলে অবশ্য রুমিন ফারহানার জেতাটা খুব সহজ হবে না আর কি। আর জিতে আসলেও উনি বিরোধী দলের বেঞ্চেই স্বতন্ত্র হিসেবে তার থাকতে হবে। তবে এটা অবশ্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যারা স্বতন্ত্র জিতেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন, তারা অনেক সময় মূল দলে বা যারা যেই দল থেকে তারা মানে বিদ্রোহ করে অন্য মানে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন, তো ওনারা আবার সেই পুরনো দলে ফিরে গেছেন। কিন্তু উনি যখন বললেন যে খালেদা জিয়ার আমাকে পছন্দ করেন, কিন্তু তারেক রহমান আসার পরে, মানে তারেক রহমানের নাম উল্লেখ করেন নাই, বলে রাখা ভালো, তো এটা যদি হয়ে থাকে, কিন্তু তারেক রহমানের দিকে ইঙ্গিত আসছে, উনি করেন নাই, তখন তারেক রহমানের দলে, যেই দলে তারেক রহমান চেয়ারম্যান, এখন তো ফরমালি চেয়ারম্যান, তো সেই দলে ওনার ফিরে আসার পথটা অত সহজ হবে না, দুর্গম হবে। আর ইলেকশনটা দিনই বোঝা যাবে, আসলে যখন ফলাফল ঘোষিত হবে তখন বোঝা যাবে যে রুমিন ফারহানা। আর যদি উনি হেরেই যান, তাহলে তো তার যেটা একটা প্রবাদ আছে না, আম ছালা দুটোই যাবে। তো টকশোতেই হয়তো তখন তার টকশো আকর্ষণীয় টকশো বক্তা হিসেবেই, তার টকশোতে অংশগ্রহণকারী হিসেবেই উনি তার কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ ওনার তো, বা উনি একটি দল গঠন করবেন, অন্য কোনো দলে যোগ দেবেন, এমন সম্ভাবনাও কম। রিফাইন্ড আওয়ামী লীগে হয়তো সম্ভাবনা থাকতে পারে, যদি রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হয়। সেটা আসলে ঠিক বাস্তবসম্মত নয়, কারণ ওনার যেভাবেই বলা হোক না কেন, উনি ওনার অন্য অনেক রকম ওনার বিষয়ে অনেকের রিজার্ভেশন আছে, কিন্তু উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সোচ্চার ভূমিকা পালন করেছিলেন যখন সময় ছিলেন। ওনার বাসায়ও হামলা হয়েছিল, যখন আন্দোলন চলাকালীন সময় এক পর্যায়ে ওনার বাসায়ও হামলা হয়েছিল। তো সেদিকে রিফাইন্ড আওয়ামী লীগেও ফেরাটাও তার জন্য, বা জয়েন করা আর কি, সেটাও তার জন্য কোনো সহজ ব্যাপার নয়। তো যাই হোক, বাট উনি তার একজন বোল্ড ক্যারেক্টার, উনি এক ধরনের বাজি ধরে ফেলেছেন আর কি। এবং উনি বলছেন যে এটা ওনার যে সমর্থকরা, তাদের দাবির প্রেক্ষিতেই ওনার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েও অংশগ্রহণ করতে হবে। কিন্তু উনি এই খালেদা জিয়া, তারেক রহমান, এর ভিতরে কোনো বিভাজনের কথা বলেও কাজটা কতটা ভালো করলেন সেটা দেখা যাবে। আরেকটি টকশোতে দেখছিলাম, বাই দ্য ওয়ে, যে গোলাম মাওলা রনি, সেও বলছিল যে আসলে আমাকে, এরকম তার বক্তব্যটা এরকম, যে আসলে তারেক রহমান নন, আমাকে খালেদা জিয়া খুব পছন্দ করতেন, এই জন্যই আমাকে বিএনপিতে নেওয়া হয়েছিল, স্বল্প সময়ের জন্য উনি ছিলেন। তো এই ধরনের কথাবার্তা আসলে যুক্তি কম, এটা বলে মনে হয়। এটা মানে পলিটিক্যাল রেটোরিক্যাল এক ধরনের বক্তব্য। তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই দলের বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়ে আসছেন, বা তার প্রভাবটাই সবচেয়ে বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। খালেদা জিয়া, যাকে দেশনেত্রী বলে আমরা সবাই সম্মান করি, উনি বেশ কিছুদিনই, মানে কয়েক বছর ধরে উনি অসুস্থ। এই হাসিনা এক ধরনের মানে বর্বরচিত নির্যাতনের শিকার হয়ে উনি আসলে, তার শরীর যে অবস্থা ছিল তাতে উনি ঠিক পুরোপুরি দলীয়, এই জন্যই তো তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। তো এবং তারেক রহমানের সাথে তার মানে এই ধরনের কথা বলা, যে দুরকম কেন্দ্র ছিল বিএনপিতে ক্ষমতার, এটা আসলে সমর্থকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক মেনে নেবেন বলে মনে হয় না।